সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের গ্রে ম্যাটারের ৯৩তম এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন। আজ ১৫ই আগস্ট ২০২৫। আমাদের সাথে এই মুহূর্তে স্টেজে আছেন ব্ল্যাক এবং হিজিবিজবিজ। ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করতে যাচ্ছি। আমি যেটুকু অন্যান্য দিনও বলি যে ইতিহাসের এই দিনে কি ঘটেছিল সেটা যদি একটু ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ দু একটি ঘটনা যদি আমরা নিতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের বাংলাদেশ এবং বাঙালির ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনাটি ইতিহাসের এই দিনে ঘটেছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। সেটা নিয়ে আমরা গতকালও আয়োজন করেছিলাম, যেহেতু গতকাল আসলে যখন আমরা অনুষ্ঠান শুরু করি ১২টা বা রাত ১২টার পরে, তখন অফিসিয়ালি তখন অলরেডি ১৫ই আগস্ট বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে ১৬ই আগস্ট, ৩ মিনিট আগে ১৬ই আগস্ট পড়েছে, কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তে বেশিরভাগ এলাকাতেই এখনো ১৫ই আগস্ট। বাংলাদেশের সময় রাত ১২টা ৪ মিনিট, ভারতের সময় রাত ১১টা ৩৪ মিনিট। ভারতে এখনো ১৫ই আগস্ট। আজ তাদের স্বাধীনতা দিবস, এবং ১৯৪৭ সালের এই দিনে ভারত স্বাধীন হয়। মূলত এই একই দিনে ভারত এবং পাকিস্তান দুটো দেশই স্বাধীন হয়। সে সময়কার নথিপত্র অনুযায়ী সেটাই হওয়ার কথা, এবং এরকম পাকিস্তানের প্রথম দিকের ছাপানো দু একটা স্ট্যাম্প বা এগুলোতেও পাকিস্তানের স্বাধীনতা দিবসও ১৫ই আগস্টই দেখানো হয়। পরবর্তীতে তারা এটাকে চেঞ্জ করে ১৪ই আগস্টে নিয়ে ইয়ে করে, যে কোনো কারণেই হোক। এরকম দুর্জনেরা বলে যে ভারতের চেয়ে একদিন এগিয়ে থাকার জন্য তারা ঠেলে গুতায় আর কি ওই চুক্তি স্বাক্ষরের সময়টাকে রাত ১২টার আগে দেখায়, তারপরে ১৪ই আগস্ট করে। তো মানে ওই যে গতকাল বলছিলাম ট্রাকের গায়ে লেখা থাকতো, হিজিবিজবিজ বলছিল যে জন্ম থেকে জ্বলছি ট্রাকের ওই ফুয়েল কন্টেইনারের উপরে। তো আমাদের এই দেশটা, পাকিস্তান দেশটা জন্ম থেকেই বেশ মানে বিতর্কিত, ভুয়া বা হাবিজাবির উপরে প্রতিষ্ঠিত। যাই হোক, দেশটার মঙ্গল হোক। এই দেশটার যারা চালাবেলারা এখন আমাদের বাংলাদেশের দখল নিয়ে আছে তাদের মঙ্গল হোক। তো ভারতের আজকে স্বাধীনতা দিবস, বাংলাদেশের আজকে ইতিহাসের জঘন্যতম দিন। ২০২১ সালের এই দিনে তালিবানরা কাবুল দখল করেছিল, এবং তখন তাদের এয়ারপোর্টে কিছু দৃশ্য, যে প্লেনের পেছন পেছন দৌড়াচ্ছে আমেরিকানরা প্রায় ২০ বছর। এখান থেকে যে শিক্ষা নেবার যে ব্যাপারটা আমি একটু বলে নেই এক ফাঁকে। প্রায় ২০ বছর আফগানিস্তান দখল করেছিল আমেরিকানরা, বা আমেরিকানদের পাপেটরা, আমরা সেটাই বলবো পাপেট। ওখানে কোনো গণতন্ত্রের চর্চা বা এইগুলো আমরা বলবো না, বলতে পারছি না সেই অর্থে। হ্যাঁ, এমন না যে আমি তালেবান বা ওখানকার যে যুদ্ধমান যে গ্রুপগুলো আছে তাদেরকেও খুব গণতান্ত্রিক বলছি, বা তাদেরকে আমি প্রেফার করছি। দেশটা গোল্লায় গেছে, কিন্তু এই যে ২০ বছর ধরে যারা আমেরিকানদেরকে সমর্থন করলো বা তাদের হয়ে কাজ টাজ করলো, এই লোকগুলো এয়ারপোর্টে আমেরিকান প্লেনের পিছন পিছন দৌড়াচ্ছে তাদেরকে একটু তুলে নিয়ে যাওয়ার জন্য। অনেকে তারা নিয়েছে, এটাও সত্যি, তাদের পাপেটদের অনেকেই তারা নিয়ে গেছে, কিন্তু অনেকেই নিতে পারে নাই। তারা বুক চাপড়ে চাপড়ে প্লেনের পেছন পেছন দৌড়াচ্ছে এয়ারপোর্টে। এরকম একটা ছবি দিয়ে আসিফ নজরুল ওই দিন পোস্ট দিয়েছিলেন, এটা ২-১ দিন পরেই পোস্ট দিয়েছিলেন যে সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা এয়ারপোর্টেও এমন দৃশ্য দেখা যাবে। তো আসিফ নজরুল চাচ্ছিলেন যে বাংলাদেশে এরকম ওই তালেবানদের মতো একটা কোনো সশস্ত্র গোষ্ঠী এসে ক্ষমতাটা দখল করুক, তারপরে ক্ষমতায় আসীন যারা তারা এরকম এয়ারপোর্ট দিয়ে দৌড়ে পালাক। তো সেই দৃশ্যটা বাস্তবায়ন করেছেন ওনারা। ২০২১ সালে উনি এই মন্তব্য করেছিলেন আসিফ নজরুল। ২০২৪-এ ৫ই আগস্ট ওনারা সেই জিনিসটা বাস্তবায়ন করলেন, এবং ঠিক ঢাকা এয়ারপোর্ট এরকম দৃশ্যমান না হলেও দেশে মানুষকে পালাতে হয়েছে, মরতে হয়েছে, গাছে ঝুলতে হয়েছে, ঘরবাড়ি লুট হয়েছে, অনেক কিছু। সেই ইতিহাস আমরা জানি, খুব বেশি পুরনো না। কিন্তু আমি এখনো অপেক্ষায় আছি আসিফ নজরুলের সেই সুষ্ঠু নির্বাচনটার।
কবে ওনারা সুষ্ঠু নির্বাচনটা দেবেন। যেহেতু শুনতে পাচ্ছি নাকি ফেব্রুয়ারিতে দেবেন বলেছিলেন আমাদের লন্ডনস্থ বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের সাথে কথা বলে আমাদের ইউনূস সাহেব প্রমিস করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবেন। অবশ্য প্রমিসটা করেনি, বাটপাড়ির ওখানেও স্বাক্ষর রেখে এসছেন। উনি বলেছেন সবকিছু ঠিকঠাক হলে তো ফেব্রুয়ারিতে করাই যায়, এরকম একটা কথা বলে এসেছিলেন। হ্যাঁ, তো এখন ওনাদের সুর পাল্টে যাচ্ছে, একটু একটু সুর পাল্টে যাচ্ছে। সুরগুলো হচ্ছে আগে বিচার করতে হবে, স্বয়ং ইউনূসই বলছেন আগে বিচার করতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে ইলেকশন দিতে হবে। তার আগে ইলেকশন দিলে তো আবার তারা চলে আসতে পারে ক্ষমতায়। এতই ভয়, একটা ধ্বংসপ্রাপ্ত একটা ৩২ নাম্বার, সেটাকে এত ভয়, সারা রাত ধরে তারা পাহারা দিল। হ্যাঁ, এতই ভয় একটা, মানে এরকম। তো ইউনূস বলছে আগে বিচার করতে হবে, তারপর সংস্কার করতে হবে, তার আগে ইলেকশন দিলে এগুলো সব ভেস্তে যাবে। কেন বাপু, আপনার কি জনপ্রতিনিধিদের উপর আস্থা নাই? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আপনার কি ম্যান্ডেটটা কোথায়? বিচার করবে স্বাধীন বিচার বিভাগ। আপনি বিচার বিভাগকে স্বাধীন করবেন না, আপনি নিজে এসে আপনার নিজের মামলাগুলো একের পর এক খারিজ করে দিবেন। নিজের জরিমানা ৬৬৬ কোটি টাকা ট্যাক্স আপনি এক কলমের খোঁচায় বাতিল করে দিবেন। আপনি বিচার বিভাগকে নষ্ট করছেন। আপনার গুন্ডারা গিয়ে অমুককে পদত্যাগ করতে হবে, তমুককে বিচারপতি বানাতে হবে, অমুক করতে হবে, তমুক করবে, ২ ঘন্টার মধ্যে হেন করতে হবে, ত্যান করতে হবে, আর আপনি সেইভাবে সবকিছু করলেন। পুরো বিচার বিভাগের খোল নলচে পাল্টে দিলেন। তারপরে এখনো সেই বিচার বিভাগের উপরে আপনি আস্থা পাচ্ছেন না, যে আপনি ক্ষমতায় বসে না থাকলে থেকে বিচার না করে দিলে বিচারটা হবে না। এত দৈন্যতায় ভোগেন কেন ভাই? সেই প্রায় বছর ২০ আগে যখন ওনাকে ওনার ওই এমডির পদটা নিয়ে, গ্রামীণ ব্যাংকের এমডির পদটা নিয়ে যখন হইচই হচ্ছিল, মানে কোর্টে মামলা টামলা চলছিল, সেই সময় উনি এরকম মিডিয়ায় বলেছিলেন, আমি যদি গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরে যাই, হায় আল্লাহ, মানে না, এটা আসিফ নজরুলের মতো ওরকম করে বলেন নাই, কিন্তু বলেছে যে আমি যদি এমডির পদ থেকে সরে যাই তাহলে গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে যাবে। তো তারপরেও গ্রামীণ ব্যাংক বহাল তবিয়তে চলছে, চলছে, এখনো চলছে। বরং উনি এসে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের মানুষের মালিকানা ছিল বোধহয় কত ৩৫% না কত, সেখান থেকে বোধহয় ৫%, হোয়াট এভার, যেটা আগে ছিল, যে মালিকানার যে অংশটা বাংলাদেশের সরকারের ছিল সেটাকে উনি কমিয়ে অনেক কমিয়ে নিয়েছেন, বাকিগুলো ওনাদের ব্যক্তি মালিকানায় নিয়ে গেছেন। এইসব কাজগুলো করছেন। তো আমার কথা হলো, দেশের বিচার করবে বিচার বিভাগ, আপনি বিচার বিভাগকে স্বাধীন করবেন, সেটা না করে আপনি উল্টো বিচার বিভাগকে নষ্ট করলেন। এখন সেটার উপরে আপনার ভরসা নাই। রাষ্ট্রের সংস্কার করবে, যে কোনো ধরনের সংস্কার করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা, সংসদে বসে সেই সংস্কার করবে, তারা আলাপ করবে, আলোচনা করবে, ডিবেট করবে, ডিসিশন নেবে, প্রয়োজনে তারা সেই সব বিষয়ের এক্সপার্টদের সাহায্য নিবে। হ্যাঁ, কিন্তু কাজটা করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা। আপনি সেই নির্বাচনটাই দিচ্ছেন না, আপনি কাজ করবেন। আপনাকে কে, এই রাইটটা কে দিল? এই যে ইউনূস এন্ড হিজ হুলিগানস, এদেরকে কে এই অধিকারটা দিল যে রাষ্ট্রের সংস্কার করতে হবে? এবং সেটা না করা পর্যন্ত নির্বাচন দেয়া যাবে না। তাহলে নির্বাচন দেওয়ার তো দরকারই নাই, কোনো নির্বাচনেরই দরকার নাই। জাস্ট দেশ চলুক এরকম। এবং ইউনূস একজনকে নির্ধারিত করে দিয়ে যাবে, আচ্ছা আমি যখন পটল তুলবো তখন আসিফ নজরুলকে বসিয়ে দিও ওখানে, কিংবা আমি যখন থাকবো না তখন রেজওয়ানাকে ওটা দেখতে বলো। এরকম করে উনি ইয়া দিয়ে যাবেন, এলহান করে দিয়ে যাবেন, সেটাই হতে থাকবে। নির্বাচনের কি দরকার? এবং মানুষ দেখি সেগুলোকে আবার সাপোর্টও করে একদল মানুষ, একদল না, বেশ কয়েক দল মানুষ বাংলাদেশে, যে নির্বাচন এখন করা যাবে না, নির্বাচন না, আগে বিচার এবং সংস্কার, যে দুটোই কিনা প্রশাসনের এখতিয়ার না। তো এই যে বাটপাড়িগুলো করতেছে, আচ্ছা কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম, আমরা আসবো পরবর্তীতে। আজকে 15ই আগস্টের ব্যাপারগুলো নিয়েও আমরা আলাপ করব। তো আমরা ইতিহাসের এই দিনে একটু ছিলাম, আর একটু চট করে আসি। আমাদের ইতিহাসের কতগুলো ঘটনা বললাম, ভারতের জাতীয় দিবস, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা দিবসের কথা বললাম, বাংলাদেশের একটা কালো অধ্যায়ের কথা বললাম, মানে কলঙ্কজনক রাতের ইতিহাস এই দিনে, আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখল হলো এই দিনে, সেটা বললাম। এবার আসি একটু জন্মদিন প্রসঙ্গে। এবং আমি এই যে ৩ সেকেন্ড পজ দিলাম, আমি শিওর সবার চোখের সামনে ম্যাডাম খালেদা জিয়া চেহারা ভেসে উঠছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি নেপোলিয়ন বোনাপার্টের আজ জন্মদিন। উনি 1769 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। আপনারা সবাই নেপোলিয়ন বোনাপার্টকে চেনেন।
বেশ কয়েকজন সেলিব্রিটির আজকে জন্মদিন, যেমন জেনিফার লরেন্স, বেন অ্যাফ্লেক, মেলিন্ডা গেটস, আমাদের যে বিল গেটস এর ওয়াইফ ছিলেন, ওনার আজকে জন্মদিন। তো এরকম বেশ কিছু মানুষের জন্মদিন। এবং আমাদের ইউনূস সাহেবের দাবি মতে আজকে নাকি বেগম খালেদা জিয়ারও জন্মদিন। আমি নিশ্চিত না এটা সত্যি ইউনূস সাহেব ওটা বলছেন কিনা, বাট এরকম একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে ইউনূস সাহেব তাকে গণতন্ত্রের মা অমুক তমুক বলে আজকে তার জন্মদিন, কিন্তু তিনি উৎসব পালন করছেন না, এরকম কথাবার্তা লিখেছেন। তো সেই দিক থেকে কিছু কিছু মানুষের মতে আজকে বেগম খালেদা জিয়ারও জন্মদিন। যদি সত্যি সেটা তার জন্মদিন হয়ে থাকে, তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু আমরা জানি এই জন্মদিনটা হঠাৎ করে আকাশ থেকে নাজিল হয়েছে 90-এর মাঝামাঝি কোনো এক সময়। এর আগে এই দিনটা যে ওনার জন্মদিন এমন কোনো কথা আমরা জানতাম না। যাই হোক, আমরা মূল আলোচনার দিকে যাই। আমরা প্রথমে হিজিবিজবিজ ভাই, আপনি কেমন আছেন এবং আপনার প্রারম্ভিক শুভেচ্ছা বার্তা বলুন। জি, ধন্যবাদ মহামান্য ওডিসিয়াস ভাই। তো ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন, আমাদের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ ওডিসিয়াস ভাইকে আজকের এই আয়োজনটি করবার জন্য, আমাদেরকে কথা শুনবার এবং বলবার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনি অনেক সুন্দর বলতেছিলেন আজকে। আজকে কেমন যেন অনুষ্ঠান শুরু করে আপনি মানে কেমন যেন একটা আবেগপ্রবণ হয়ে গেছিলেন। কোনোদিন অনুষ্ঠান শুরু করে এত কথা বলেন না, যে কারণে আমি মিউট হয়ে শুনতেছিলাম। আসলে আমাদের এই ঘটনাগুলো বা আমাদের জাতির প্রেক্ষাপটে বা আমাদের দেশের প্রেক্ষাপটে মানে কিছু কিছু কুলাঙ্গার বলতে পারি তাদেরকে, যেমন ৭৫-এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা হত্যার নেপথ্যে যাদের অবদান আছে, তাদেরকে যদি আমি কুলাঙ্গার বলি তাহলে আমার মনে হয় না যে খুব বেশি ভুল হবে। তাছাড়া মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের এই সুন্দর একটা দেশকে যারা এরকম একটা মানে কি বলা যেতে পারে, এরকম একটা শস্য ক্ষেতে পরিণত করলো ২৪-এর এই তথাকথিত আপনার কোঠা বিরোধী আন্দোলনের নামে, তাদেরকেও যদি আমি কুলাঙ্গার বলি তাহলে ভুল হবে না, কারণ ইতিহাস এদেরকে একদিন অবশ্যই অবশ্যই কুলাঙ্গার বলবে। তো অনেক সুন্দর বলতেছিলেন আপনি, আমিও শুনতেছিলাম যে ঘটনা প্রবাহগুলা। তো আমি একটু একটু বলতে চাই, সেটা আমি কাউকে ক্রেডিট বা ডিসক্রেডিট কিছু দেব না। আমরা বিগত দিনে ধরেন এই যে আওয়ামী লীগ, হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন বা শেখ হাসিনা সরকার সর্বান্তকরণে যে তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, এটা কখনোই বলবো না, কারণ এটা একটা হিপোক্রেসি হবে যদি বলি যে আমি সর্বান্তকরণে তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম। কিন্তু কেন জানি এই 15ই আগস্ট আসলে আবেগপ্রবণ হয়ে যাইতাম। বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকীটা আওয়ামী লীগ তাদের নিজেদের ঘরানার বা নিজেদের মতো করে পালন করত। এই দিনে তারা খিচুড়ির আয়োজন করত। আমি আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গাতে লক্ষ্য করতাম যে গরিব মানুষদেরকে ডেকে ডেকে খিচুড়ি খাওয়ানো হতো। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা খেতেন, অনেক দলের লোকজনই খেতেন। সেখানে অনেক সময় অতি দুস্থ যারা বা অত্যন্ত গরিব যারা, তাদেরকে আর্থিক সহযোগিতা বা কাপড় চোপড় দেওয়া হতো বা এরকম দেওয়া হতো। তবে লোক সমাগম হতো, প্রচুর লোক সমাগম হতো, সেটাও লক্ষ্য করেছি। কিন্তু ভেতর থেকে, মন থেকে, দিল থেকে, প্রাণ থেকে যে এই রকম মানুষের সংখ্যাটা খুব কম ছিল সেখানে। কিছু মানুষ যেতেন দল করে, সংগঠন করে, এ কারণে তাদেরকে যেতে হতো। কিছু মানুষ যেতেন আপনার খিচুড়ি খাওয়ার লোভে, কিছু মানুষ যেতেন আপনার জামা কাপড় বা এই অর্থ যেটা দেয় সেটার লোভে। একদম মন থেকে ভালোবেসে যাওয়ার লোকের সংখ্যা খুবই কম ছিল, হাতে গোনার নগণ্য। কিন্তু সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে এই 15ই আগস্টের
বঙ্গবন্ধুর যে মৃত্যু দিবস সেটা পালন করাতে কোনো বাধা ছিল না, বরঞ্চ সরকারের পক্ষ থেকে বাধ্যবাধকতা ছিল যে এটা পালন করতেই হবে। আমরা মিডিয়ার দিকে তাকালে দেখতে পারতাম যে 15 দিন বা 1 মাস আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখতো তারা এই 15ই আগস্ট পালন করার জন্য, এবং ওইভাবে এটা পালন হইতো। সারা দেশের প্রত্যেকটা আনাচে কানাচে, স্তরে স্তরে, অফিস আদালত সর্বত্রই এই 15ই আগস্টটাকে খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হইতো। কিন্তু ব্যতিক্রম হইল এই 2024-এ এরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করবার পরে আমরা 2টা 15ই আগস্ট পাইছি। একটাতে আপনার লুঙ্গি ডান্স দিয়ে তারা উদযাপন করলো, যেটা আমাদের হৃদয়ে দাগ কাটলো। এইবার 2025 সালে যেটা আমরা পাইলাম, এটাতে এক প্রকার না, এটা সরকারিভাবে বিধি নিষেধ আছে যে আপনি 15ই আগস্ট পালন করতে পারবেন না এবং এটা প্রকাশ্যে পালন করা যাবে না। এমতো অবস্থায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেশের সর্বস্তরের জনগণ, বিবেকবান মানুষ যারা 1971-কে বা স্বাধীনতাকে ধারণ করে, তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যে যেভাবে পারতেছে সে সেভাবে এই বঙ্গবন্ধুর শোক দিবসটাকে পালন করতেছে। অথচ আমরা ইতিপূর্বে যেটা দেখছি যে সরকারিভাবে যখন এটা পালন করবার জন্য একটা বিধিনিষেধ ছিল আওয়ামী লীগ আমলে, তখন মানুষদের ভিতর থেকে, মন থেকে পালন করবার কোনো উৎসাহ উদ্দীপনা ওই রকম ভাবে দেখতাম না। কিন্তু এখন এটা বিধিনিষেধ দেওয়া আছে যে পালন করা যাবে না, কিন্তু প্রত্যেকটা মানুষ স্ব উদ্যোগে তাদের হৃদয়ের রক্তক্ষরণ থেকে বঙ্গবন্ধুর এই যে মৃত্যুবার্ষিকীটা, এটা তার তার নিজের অবস্থান থেকে পালন করতেছে যে যেভাবে পারতেছে। কেউ কেউ তার ঘরের ভিতরে বঙ্গবন্ধুর ছবির সামনে একটা মোমবাতি প্রজ্বলন করে সেইখানে একটা ফুল রেখে তার ফেস না দেখিয়ে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি দিয়ে ছাড়তেছে। কেউ মাস্ক পরে, যে যেভাবে পারতেছে। এই যে আমরাও এখানে আমাদের সাধ্যমতো এইটা পালন করবার চেষ্টা করতেছি। তাহলে এইটা হলো ভালোবাসা, কোনো চাপিয়ে দেবার ব্যাপার না। ভালোবাসা কোনো আইন করে ঠেকিয়েও রাখা যায় না। ভালোবাসার যোদ্ধা একজন রাষ্ট্রনায়ক, মহানায়ক, যার জন্য আমরা এই দেশটা পাইছি, যার হাত ধরে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখছি, তাকে ধূলিসাৎ করবার বা তাকে ইতিহাস থেকে মুছে ফেলবার যত ধরনের অপচেষ্টাই করা হোক না কেন, সেটা কালের বিবর্তনে হারিয়ে যাবে। সেটা খরস্রোতা নদীর মতো এমন তলানিতে যেয়ে ঠেকবে যে পৃথিবীর কোনো ডুবুরি আর এই সাহস করবে না যে ওই ইতিহাসটা টেনে তুলবার। আমরা 75টা চোখে দেখি নাই, তবে অনুমান করতে পারি হয়তোবা 75 অবশ্যই অবশ্যই 24-এর থেকে ভয়াবহ ছিল। 24 এত ভয়াবহ না। দেশের মানুষ যদি 75 থেকে বের হয়ে আসতে পারে, 75-এর সুখ যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে 24 থেকে বের হয়ে আসতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো এইটুকুই বলতে চাই। আমাদের মাঝে হামিদ মোল্লা ভাই জয়েন হয়েছেন। তো হামিদ মোল্লা ভাই, কেমন আছেন আপনি? জি, অসংখ্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে। তো হ্যাঁ, ক্লিয়ার। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের লাইভে একটু সময় কাটানোর জন্য। যদিও আমার ডিভাইসে একটু প্রবলেম চলছে, আমি এটাকে সলভ করার জন্য চেষ্টা করছি। মানে আমার যে লগইনটা, সেটা আমার লগইনটা হচ্ছে না কোনো একটা কারণে। আমি সেটা নিয়ে একটু আহ, আজকে বিকাল থেকেই অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে হচ্ছে না। ওইটা একটু আপডেট চলছে এখন। আপডেট দিয়ে দেখি, যদি না হয় তাহলে আগামীকালকে টোটালি ফরম্যাট মেরে আমি নতুন করে আবার ট্রাই করব। দেখি, এছাড়া এই তো যে আর কোনো অপশন আপনি থাকে তো না। আপনি তো সেই 2023 সালে আছেন। আপনি বলবেন রিসেট মেরে সব সরকার করে দিব, যদি ঠিক না হয় না, কোথায় ফরম্যাট ফরম্যাট। বলতে আমার ওখানে তো কিছু থাকবে না। রিসেট করলে ফরম্যাট করে রিসেট করতে হবে তো। টোটালি সবকিছু আরে ভাই, চলে যাবে রিসেটের না? ডেফিনিশনই চেঞ্জ হয়ে গেছে এখন। তো আপনি রিসেট মানেই আপনি সব ধরনের সফট হার্ড সব টাইপের ফরম্যাট ফরম্যাট মাইরা একদম আবার আবার মানে নতুন করে শুরু ঠিক থেকে করতে হবে। শুরু। হ্যাঁ, হ্যাঁ। আপনার টার্মিনোলজি ঠিক করতে হবে।
যাই হোক, হ্যাঁ, আশা করি আপনার ঝামেলা দূর হবে। হ্যাঁ, আপনি ইয়ে করে আবার পূর্ণাঙ্গ ভাবে আমাদের মাঝে আসতে পারবেন। জি, বলুন, শেষ করুন। আমি আপনার কথার মাঝখানে আটকালাম। না, ধন্যবাদ। তো আমাদের ব্ল্যাক আপু কোথায়? আমাদের সুমাইয়া আপু জিজ্ঞেস করছেন। ব্ল্যাক আপু এখন একটু আ রেস্টে আছেন। উনি রেস্ট উনি থেকে আসলে উনি অবশ্যই আমাদের সাথে আসবেন কথা হবে। আজকে। আজকে আসবেন বলছেন, একটু পরে হয়তো আসবেন, একটু আচ্ছা, তাহলে সুস্থতার হয়তোবা কাজটা উনি একটু কোথাও ভালোই ব্যস্ত আছে। আছেন বা কোনো কাজে আছেন। যাই হোক, আ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত আছেন এবং তাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সাথে এসে রাখছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের হযরত ও রিসিয়াস ভাইকে। যিনি আমাদের লাইভটা কন্টিনিউ করছেন। প্রতিনিয়ত তার সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমরা না থাকলেও লাইভটাকে তিনি যতটা সময় সম্ভব কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের হিজিবিজি থ্যাংক ইউ। ভাইকেও, উনিও আমাদের মাঝে এসে চলে আসেন প্রতিদিন। উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে মেসেজ গুলো দেওয়ার চেষ্টা করি, সকলে চেষ্টা করবেন যে আমাদের লাইভ গুলোকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিতে, যাতে করে প্রতিদিনে আপনাদের কাছে লাইভের নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমাদের লাইভ গুলো প্রতিনিয়ত পুরোটা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি, থ্যাংক ইউ হামিদ মোল্লা ভাই। আমি ওই ইয়ের হিজিবি, হ্যাঁ, আমরা আমরা চেষ্টা করছি প্রতিদিন করার। মাঝে মধ্যে অবশ্য অনেক সময় করা হয়ে ওঠে না, বাট চেষ্টা করছি। আমি আর ব্ল্যাক দুজন মিলে, অনেক সময় উনিও থাকতে পারেন না, কিন্তু হিজিবিজ বিজ আহ, প্রায় প্রতিদিনই এসে আমাদেরকে সাহায্য করেন, আমাদের সাথে থাকেন, কথা বলেন। আসলে এটাই আপনাদের সবারই চ্যানেল হয়ে উঠছে দিনে দিনে। আমরা সবাই মিলে এটাকে একটু একটু করে গড়ে তোলার চেষ্টায় আছি। এবং এবং সুমাইয়া আপু, অবশ্যই ওনার কথা তো বলতেই হবে। সুমাইয়া আপু গতকাল একটা প্রশ্ন করেছিল, কোনো একটা পোষণ করব না বলেই প্রশ্নটা করে ফেলছিল, এবং বোধহয় ওটাই আমাকে করছিলেন যে একই সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখ হয় কেন। তো সেটা আমি কালকে আর বলার সুযোগ পাইনি। আজকে এক সুযোগ পেলে জিনিসটা ব্যাখ্যা করে বলবো এক এক ফাঁকে। আহ, আমি একটা জিনিস এই ইয়ের থেকে হেজিবিজ বীজের কথা রেশ ধরে একটা কথা বলতে চাই, যে এই যে আহ, যে মানুষগুলো, মানে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত মনের আন্তরিক ভালোবাসার যে বহিঃপ্রকাশ, বা যে টান যেটা বুকে ধারণ ধারণ করে, যে একাত্তরকে যারা ধারণ করে, তাদের যে বহিঃপ্রকাশটা এবছর আমরা দেখলাম। গত বছর আমরা সবাই আসলে হতচকিত, স্তম্ভিত এবং ওই নারকীয় দৃশ্যাবলী, হত্যাকাণ্ড এগুলোর মাঝে ছিলাম, সেভাবে জিনিসগুলো হয়ে ওঠেনি। কিন্তু এবছর যে জিনিসটা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যেখানে দেখা গেল যে যার জায়গা থেকে করছে, এবং অন্তরের টানে, কোনো ধরনের ওই খিচুড়ি খাওয়ার লোভে না, কোনো হালুয়া রুটির লোভে না। তো এই জিনিসগুলো যে অনেক বড় শক্তিশালী জিনিস, তার প্রমাণ হলো এই এই টাইপের লোক, যে যে ছবিটা আমি দিলাম, রাশেদ খান কিংবা এরকম আরো, স্বয়ং ইউনূসও, মানে একদম যে কোনো লেভেলে তারা যে এইগুলোতে অনেক কত বড় ধাক্কা খায়। এই সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত মানবিক বহিঃপ্রকাশটা দেখলে দেখেন, এখন তারা এটার জন্য একটা নাম বের করছে, যে আমরা যারা বঙ্গবন্ধু 15ই আগস্টের স্মৃতিচারণ করলাম বা বঙ্গবন্ধুকে স্মরণ করলাম, তাদেরকে সে বলছে সফট লিগাররা। সফট লিগার, হ্যাঁ, সফট লিগাররা মাঠে নেমেছে, এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অ্যাজ ইফ আমরা ওই জামাতের মতো লুঙ্গির নিচে লুকায় থেকে তারপরে এক সময় ফসাদ করে বের হয়ে ছবল দেই। তো ভাই, আপনি কতজন, দেশের কতজন মানুষকে আপনি এই ক্যাটেগরিতে ফেলবেন? আচ্ছা, তারপরে বলছে যে একবার কল্পনা করুন, আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কি পরিণতি লাভ করতে হবে। এই জায়গাটাতে একটু চিন্তা করেন, কেন তারা এরকম চিন্তা করে। কারণ তারা জানে তারা কি পরিমাণ পাপ করছে, কি পরিমাণ ইয়ে করছে। আওয়ামী লীগ ফিরে আসার দরকার নাই। আমি তো বলি, আমাকে আপনি সফট লিগার বলেন আর যে লিগার বলেন, হ্যাঁ, আমি আচ্ছা, কোনো কালে কোনো লিগার ছিলাম না। আমি যেটা বলি, হ্যাঁ, যেটা বলি যে কোনোদিন যদি দেশে আইনের শাসন ফিরে আসে, তাতেই আপনাদের কি অবস্থা হবে সেটা চিন্তা করেন। আওয়ামী লীগ ফিরে আসার দরকার নেই, অন্য যে কারোর মারফত, যে কোনো দলের মারফত একটা সাধারণ মানুষদের, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা আসুক, তারপরে সেই দলটা যদি দেশে আইনের শাসনটাকে অন্তত 80%ও যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই কি অবস্থা হবে এদের, সেইটা চিন্তা করেন ভাই।
আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে হবে না। আর আমাদের মতো এরকম কোটি কোটি মানুষ, দেশের বেশিরভাগ মানুষ, এইগুলোকে আপনি সফট লিগার বলে চিহ্নিত করে বর্জন করবেন, তাহলে তো আর দেশে মানুষই আর পাবেন না। করেন, চেষ্টা করেন। হ্যাঁ, ভিজি ভিজি ভিজি। আচ্ছা ওডিসিয়াস ভাই, এইখানে আমি বক্তব্যে যাবার আগে আমাদের মাঝে ব্ল্যাক আপা আসছে। ব্ল্যাক আপার শুভেচ্ছা বক্তব্য শুনে তারপর আমি এটার পয়েন্টে কথা বলতেছি। ব্ল্যাক আপা, আপনি যেহেতু অনেকদিন পর আসছেন, অডিয়েন্সরাও আপনার কথা শুনবার জন্য আকুল হয়ে আছে, আমি নিজেও আকুল হয়ে আছি। তা আপনি শুভেচ্ছা বক্তব্যটা দিন। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট। আচ্ছা। আহ সবাইকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই বলতে পারি শুধু। আপনাদের যে আল্লাহ, ঈশ্বর, ভগবান যারা বিশ্বাস করেন তাদের কাছে, বিশেষ করে সুমাইয়া আপুর কাছে আমার জন্য খতম করতে পারেন সুমাইয়া আপু, আমার মৃত্যু সন্নিকটে। না, না, আমি পান করতেছি। আচ্ছা, যাই হোক, আজকে গতকালকে ছিল, মানে আজকে তো বাংলাদেশে অলরেডি ১৬ তারিখ হয়ে গেছে। আজকে আ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আ এটা কি মৃত্যুবার্ষিকী বলা উচিত নাকি শহীদ দিবস বলা উচিত? আমি সিওর না। খুন করা হয়েছে, তাই না? আচ্ছা, তাকে তো হত্যা করা হ্যাঁ, হয়েছে। মৃত্যুবার্ষিকী বলেন। হত্যা করলে তো সেটা ইয়া হয়, শহীদ হয়। সেটার জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে। তো একটা জিনিস দেখলাম, আ একটা রিক্শাওয়ালা গতকালকে মানে ১৫ই আগস্টের শোক দিবসে বঙ্গবন্ধুর আ স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতিকে শ্রদ্ধা জানানোর জন্য ৩২ নম্বরে গেলেন। ৳৪০০ খরচ করে তার দিনের ইনকাম থেকে ৳৪০০ বাঁচিয়ে সে ৳৪০০ দিয়ে ফুল কিনে, সেই ফুল নিয়ে ওখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে। চরমভাবে মারধর করা হয়েছে এবং এরকম আরো বেশ কয়েকজনকে বেধড়ক মারপিট করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে কি, আচ্ছা, আ ঠিক আছে, আওয়ামী লীগের নির্বাচন করার, আওয়ামী লীগের রাজনীতি করার, আওয়ামী লীগের সব দিক থেকে আওয়ামী লীগকে ব্যান করা হলো, ঠিক আছে। যে এটা আমি বুঝলাম। কিন্তু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু একটা জাতির একটা আ আ পিতা, একটা স্বাধীনতার, আমাদের দেশের যে স্বাধীনতার মূল আ মূল নায়কই তো ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনার শোক দিবসে কেন আ শ্রদ্ধা দেওয়া যাবে না? শ্রদ্ধা জানানো যাবে না? এটা কি মানে একটা দল ছাড়াও ধরেন, আমি অনেক, অনেক কি জানি যারা আওয়ামী লীগ করে না, অন্য দল করে, হ্যাঁ? তারাও বঙ্গবন্ধুর আদর্শকে মানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে। এখন কেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে গেলেও, শ্রদ্ধা জানাতে গেলেও এরকম আ আ ঝামেলার ভিতর দিয়ে বা এরকম নাশকতার মধ্যে দিয়ে পড়তে হবে? এটা আমার প্রশ্ন। আমি জানি না কখনো এই উপদেষ্টা মহোদয়ের কাউকে পাবো কিনা। আমার একটা প্রশ্ন থাকবে তাদের কাছে। তো এটাই আমার প্রারম্ভিক। আপনারা আলোচনা করেন। আমি নিশ্চয়ই আলোচনাতে অংশগ্রহণ করব। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধন্যবাদ। আমরা আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ওই যে ওডিসিয়াস ভাই যে ছবিটা দেখাইলো ওইটার ভিত্তিতে বলি। ওই যে আমাদের টেটু ভাই এনিমেল ফার্ম যে নিয়ে আসছিল, তো ওইটার একটা বিখ্যাত ডায়লগ আছে যে জন ফিরে আসবে, মানে ওই যে ফার্মের মালিক। তো এই ভয়টা দেখানো হয় সবসময় ওই ফার্মের যত যাবতীয় পশু আছে তাদেরকে। তো এই ভয়টা মানে এইটা, এই যে মোহাম্মদ রাশেদ খান আর এই নূর বা এই টাইপের যে দলগুলো আছে, এরা হলো ছাগলের ৩ নম্বর বাচ্চা। মানে এরা খুব বেশি সুবিধাও করতে পারে না। এরা মাঝে মধ্যে আহ, এই এনসিপি বা ইউনুসের যে সরকার আছে এদের বিরোধিতা করে, আবার এক সময় পক্ষ নেয়। একবার বিএনপির বিরোধিতা করে আর একবার বিএনপির পক্ষ নেয়। মানে এরা নিজেরাও বুঝতে পারতেছে না যে এরা কি করবে। তবে এই যে একদম স্পষ্ট করে যারা বলে যে আওয়ামী লীগ ফিরে আসলে বিপ্লবীদের কি হবে, বা এই কথাটা যারা বলে তাদেরকে আমি মানে একটু ধন্যবাদ দিতে চাই। মানে এরা হলো মানে চালাক বোকা। মানে কিছু মানুষ আছে নিজেদেরকে খুব বেশি চালাক মনে করে, আদতে তারা বোকা। ঠিক আছে, এই টাইপ অফ পিপল এরা। কারণ এরা মানে এদেরকে ধন্যবাদ এই জন্য দিতে চাই যে এরা স্পষ্ট করে বলে কথাটা। কারণ মানে পরিণতিটা কি হবে সেটা তারা বলে, কারণ এটা তো হবেই, ইটস হ্যাপেনিং। কারণ এটা আপনার হবেই, এটা আপনি কোনোভাবেই ফিরাতে পারবেন না, এটা সম্ভব না। আপনার
এটাকে ফেরানোর কোনো ওয়ে নাই। এটা আপনি যেমনটা বলছিলেন যে কোনো লিগ টিক আসতে হবে না, শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হইলেই এরা প্রত্যেকেই আপনার প্রতিদিন যে কথা বলছে, প্রতিদিনের কথা ধরে ধরে এদেরকে বিচার করা যায়। আজকের দিনে এরা যারা যারা যে কয়টা কথা বলছে এদের প্রত্যেকের কথা ধরে ধরে বিচার করা যায়, এবং প্রত্যেকটাই এমন ধরনের অফেন্স যে সেগুলোতে সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া সম্ভব। সুতরাং ভয়টা তাদের, ভয়টা এই রাশেদদের, ভয়টা এনসিপি যারা আছে তাদের, ভয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের, ভয়টা আজকে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করছে তাদের। খুবই সংখ্যালঘু তারা, তারা নামে মাত্র কয়েকজন মানুষ। সমস্যাটা হলো যে তারা রাষ্ট্রযন্ত্রটাকে কাজে লাগাইতেছে, রাষ্ট্রযন্ত্রটাকে তারা নেলিয়ে দিচ্ছে রাষ্ট্রের জনগণের বিপক্ষে। এইভাবে খুব বেশি দিন চলতে পারে না। এবং এরা যে ভয়টা পাচ্ছে সেই ভয়টা একদিন সত্যিই সত্যতে পরিণত হবে। এটা ফেরানোর বা রুখবার কোনো পথ জানা নেই, মানে কোনোভাবেই সম্ভব না। আমরা যদি এদিকে ওডিসিয়াল ভাই আপনি একটু বলেন, আমার একটু কাশি আসতেছে তো। আচ্ছা, না অসুবিধা নেই। হ্যাঁ, যা বলছেন রাইট, যে এরা জানে, এরা খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ আসলে কি হবে। সেটা তো যেমন আমি যেটা বলছি আবারও সেই কথাটাই বলবো যে যে কোনো দল আসুক, কিন্তু দেশে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হোক, তাহলেই এদেরকে কতবার করে যে মানে সর্বোচ্চ শাস্তিটা পেতে হবে। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পক্ষপাতী না, কিন্তু সেটা থাকুক বা না থাকুক, সেই সময়ে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ যা শাস্তি সেগুলো যে তাদের কতবার করে পেতে হবে তার ইয়ত্তা নাই। এই টপ টু বটম, ইউনুস থেকে শুরু করে একদম ওই রাস্তার টোকাইটা পর্যন্ত, মানে যারা এইগুলোর পথে। এবং এরা এতটাই অ্যারোগ্যান্ট কিংবা এতটাই ইডিয়েট, যারা জানে না যে এরা প্রতিনিয়ত পদে পদে তাদের অপকর্মের ফুটপ্রিন্ট গুলো রেখে গেছে। এগুলো নিয়ে আমরা অনেকবার অনেক আলাপ করেছি, এগুলো বিস্তারিত। কিন্তু এদের প্রত্যেকের অপরাধের ফুটপ্রিন্ট, এবং আজকালকার দুনিয়ায় যখন মানুষের হাতে হাতে মোবাইল ডিভাইস আছে রেকর্ড করার, ভিডিও করার, তার পাশাপাশি মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া দুটোই প্রচলিত, মানে মেইন স্ট্রিম মিডিয়া বা যেটাকে আমরা বলি মেইন স্ট্রিম বলি, কিংবা যে কনভেনশনাল মিডিয়া যেগুলো প্রচলিত, তাদের কাছে রেকর্ড এখন এগুলো কোনো ব্যাপারই না। আর্কাইভে একদম চুলচেরা প্রতি মিনিটের প্রতি সেকেন্ডের রেকর্ডও সেভ করে রাখা যায়। তো এইরকম অবস্থায় তাদের যেসব কথাবার্তা, তারা নিজেদের স্বীকারোক্তি, নিজেদের কর্মকাণ্ড, এই যে বেটা যে হাঁস খেতে যায়, আমি জানি না ভোর 4টার সময় ওয়েস্টিনে হাঁস পাওয়া যায় কিনা, ধরে নিলাম অন্য কোনো হাঁস টাস পাওয়া যায়, সেটাও হতে পারে। তো এই যে বেটা ইয়েগুলি AK-47 এর গুলি নিয়ে এয়ারপোর্টে ধরা পড়লো, এটা নিয়ে কিছু হলো? কোনো তদন্ত, কোনো বিচার? এর তো স্ট্রেট ওখানে অ্যারেস্ট হয়ে ইনস্ট্যান্টলি তার হাজতে যাওয়ার কথা, এবং পরের দিন 24 ঘন্টার মধ্যে তার কোর্টে তাকে হাজির করার কথা। হয় নাই, কিছু হয় নাই। অন্য কথা বাদই না হয় দিলাম। তো এরকম অগণিত ফুটপ্রিন্ট আছে। দেশে যদি আইনের শাসন থাকতো, এই ছেলেটা এখন হাজতে থাকতো, রিমান্ডে থাকতো, তার কাছ থেকে খোঁজ বের করা হতো যে দেশের জঙ্গিগুলো কে কোথায় কিভাবে অ্যাক্টিভ, কাদের কাছে কি অস্ত্রপাতি আছে, সব খবরের কাছে পাওয়া যাবে। তো যেহেতু দেশে আইনের শাসন নাই, দেশে আইয়ামে ইউনিসিয়াত চলতেছে, সেখানে ইউনুসের ট্যাক্স ফাঁকি, ট্যাক্স মওকুফ করে দেওয়া হয়, তার কোম্পানির ট্যাক্স 5 বছরের জন্য মওকুফ করা হয়, তার যাবতীয় মামলা, তার যে 6 মাসের জেল হয়েছিল, নাকি 6 মাস না, একটা সিম্বলিক জেল হয়েছিল তার, মানে কোর্ট থেকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার অপকর্মের জন্য, সেগুলো সব বাতিল করে দিল সে প্রশাসনিক ক্ষমতা বলে। তো এই লোক বলছে যে বিচার করবে আগের আমলের, মানে বিগত 15 বছরের, তার আগে পরে আর কেউ কোনো দোষ টোষ করে নাই, ওই সময়কালের সে বিচার করবে, যে কিনা যার বিচার হলো কলমের খোঁচায় নিজের সুবিধা মতো রায় দিয়ে দেয়া কোর্ট থেকে। ইভেন যেই লোকের সম্পর্কে এটাও শোনা যাচ্ছে, আপনারা হয়তো জানেন, যে এই যে সরকার ব্যবস্থাটা, ইউনুস যখন 8 তারিখে
শপথ নিল সরকার হিসেবে, তত্ত্বাবধায়ক না ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে। এই জিনিসটা আমাদের সংবিধানে নাই। তো তাহলে কিভাবে জিনিসটাকে অ্যাকোমোডেট করা যায় বা হালাল করা যায়, সেটা করার জন্য নাকি সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছে এবং তারা এই মতামতটা দিয়েছিল। সুপ্রিম কোর্ট বেঞ্চ বসে, প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ বসতে হয়, সেগুলো বসে এটার মতামত নিয়ে তারপরে নাকি এটা করা হয়েছে, এটাই আমরা জানি। পরবর্তীতে জানা গেল যে ওই সময় নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে ছিল, আরো কত 600 কতজন যেন মানুষ, যারা জীবন বাঁচাতে সেনাবাহিনীর আশ্রয় নিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা কর্মী এবং এরকম বিভিন্ন পদের, সাংবিধানিক পদে বসা বিভিন্ন লোকজন, তাদের মধ্যে প্রধান বিচারপতিও সেখানে ছিলেন। তাহলে এই যে কথাটা ওনার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ওনাকে এই চেয়ারে বসানো হয়েছে, সেই বেঞ্চটা তো বসার কোনো সুযোগ নাই, কারণ প্রধান বিচারপতির অ্যাবসেন্সে ওই বেঞ্চটা বসতে পারে না। তো এই যে একটা মিথ্যা কথা দিয়ে তারা শুরু করলো। তার কিছুদিন পরে যখন আমাদের প্রেসিডেন্ট বললেন যে প্রাইম মিনিস্টার যে পদত্যাগ করেছেন এমন কোনো পদত্যাগপত্র তার কাছে নাই, তখন এরাই একটা পদত্যাগপত্র ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়, নিচে শেখ হাসিনার স্বাক্ষর করা অমুক তমুক। হ্যাঁ, একটা হাস্যকর, এবং যেটা দেখলে বোঝা গেল যে ওই যে যেখানে বাংলা আর ইংরেজি তারিখের মধ্যে গড়বড় ছিল। এই যে আমি একটা মামুলি চালাই, আমরা 2-3 জন মানুষ একটু অন্তর দিয়ে মন দিয়ে কাজ করে একটা প্ল্যাটফর্মে এই যে একটু কি এটাকে বলবো, লাইভ শো চালাই, আপনাদের সাথে কথা টথা বলি। আমি একান্তই ভুল না করলে বাংলা আর ইংরেজি তারিখটা ঠিক মতোই লিখতে পারি, বলতে পারি। ইভেন আজকে যে বাংলাদেশে 31শে শ্রাবণ আর ভারতে যে 29শে শ্রাবণ, এই কথাটাও আমি ঠিক মতো বলতে পারি। আমার একটা মামুলি, আমরা 2-4 জন মানুষ কাজ করি সেখানে। এত বড় একটা মেশিনারিজ, প্রশাসন যন্ত্র নিয়ে এই ইউনুস গং একটা চিঠি ছাপালো, চিঠি বের করলো, প্রসব করলো। সেই চিঠিটাতে ইংলিশ তারিখ আর বাংলা তারিখের মধ্যে তারা করতে পারলো না, গড়বড় করে ফেললো, যেটা দেখে সবাই ধরে ফেললো যেটা একটা ফেক লেটার। তো এইরকম কাজ কারো আপনারা হয়তো ভুলে গেছেন 1 বছর আগের ঘটনা। তো এইরকম তো কাজ তারা করে আসতেছে প্রতিনিয়ত, পদে পদে। এবং এইগুলো যদি দেশে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে তো এদের কি অবস্থা হবে তারা খুব ভালো করে জানে। এখন আসি, যদি দেশে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে? এই যে এদের যে ভয়, যেটা এরা এখন আমাদেরকেও ভয় পায়। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি জীবনে কখনো কোনো রাজনৈতিক দল করি না, রাজনীতি করি না, জীবনে কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কিন্তু আমার ওই ইতিহাস নিয়ে আমার আগ্রহ আছে। ইতিহাস দেখি, সেখান থেকে আমি প্যাটার্ন খুঁজি, এখানে কি ঘটতেছে সেটার সাথে ইতিহাসের কোন জায়গায়, কোন সময়, কোন প্রান্তে এরকম প্যাটার্নের ব্যাপারগুলো ঘটতেছিল সেগুলো মেলানোর চেষ্টা করি, এবং সেখান থেকে 2-4টা কথা বলি। প্রায় সময় ভুলভাল কথাই হয়তো বেশিরভাগই বলি, আর ভবিষ্যৎবাণী আমি ভুলেও করতে যাই না, যে ভবিষ্যতে কি হবে, কখন হবে, এগুলো বলতে যাই না। কিন্তু আমি প্যাটার্ন গুলো মেলানোর চেষ্টা করি এবং কি হতে পারে সেটা বলতে পারি। তো অতীতে আমরা দেখেছিলাম যে 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, সেই 21 বছর সময়কালটা আমি খুব ভালো করে আমার মনে আছে, দেখা আছে। এবং সেই সময় আমি জয় বাংলা শব্দটা প্রায়শই বলতাম, কারণ তখন এইসব এই হালুয়া রুটি খাওয়া, খিচুড়ি খাওয়া লোকজনদের জয় বাংলার তোর রাস্তাঘাটে ছিল না। তখন এই আমাদের মতো এই যে যাদেরকে এখন সফট লিগার বলে ট্যাগ লাগানো হচ্ছে, আমরাই জয় বাংলা, বঙ্গবন্ধু, এইসব কথা টথা বলতাম। ঘরোয়া আসরে হোক, বন্ধু বান্ধবদের মধ্যে হোক, কিংবা অন্য যে কোনো জায়গাতেই হোক, মাঝে মধ্যে বলতাম। এই আমরা আবার যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন আবার সেই হালুয়া রুটি খাওয়াওয়ালাদের দাপট বেড়ে গেল, জোর বেড়ে গেল, আমরা চুপ মেরে গেলাম, আমরা পেছনে চলে আসলাম। তো 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তার আগে 21 বছর ধরে এই বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, এরকম একটা আইন দেশে ছিল। এবং আইনটার জন্য আওয়ামী লীগ ঘরানা লোকেরা চোখ বন্ধ করে জিয়াউর রহমানকে দোষ দেয়, আর বিএনপি ঘরানার লোকেরা চোখ বন্ধ করে মোশতাককে দোষ দিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষটা চাপায়। কিন্তু আসল ঘটনাটা হলো, বঙ্গবন্ধু মারা যাবার পরে মোশতাক প্রেসিডেন্ট হিসেবে ওই খুনিদের নিয়ে দেশ চালানো শুরু করলো, এবং সে জাস্ট একটা সাংবিধানিক পদ হিসেবে তাকে, মানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই তাকে সে প্রেসিডেন্ট হিসেবে আসলো। সে কখনোই আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে না,
আওয়ামী লীগের অনেককেই ভয় দেখিয়ে জোর জোর জবরদস্তি করে তার সাথে রাখা হয়েছে, অনেকে তার সাথে থাকে নাই। যারা তার সাথে থাকে নাই তাদের মধ্যে আমাদের সেই জাতীয় 4 নেতা অন্যতম, যাদেরকে জেলখানায় গুলি করে মারা হলো, সেটার পেছনেও এই মোশতাকের হাত আছে বলেই ধারণা করা হয়। যাই হোক, কাজেই ওই মোশতাককে আমরা বলতে পারি না যে সে আওয়ামী লীগের লোক ছিল, এটা সে কখনোই ছিল না। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ও সে চেষ্টা করছে মুক্তিযুদ্ধটাকে বানচাল করার। আরো কিছু কিছু মানুষদের সাথে মিলে কলকাতায় বসে পাকিস্তানের সাথে কিভাবে কনফেডারেশন করা যায়, বঙ্গবন্ধু না স্বাধীনতা, কি চাও তোমরা, এই জাতীয় ন্যারেটিভ নিয়ে বাজারে আসছিল। যে বঙ্গবন্ধুকে বাঁচাতে হলে স্বাধীনতার ইচ্ছা বাদ দাও, বাদ দিয়ে যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে চলো আমরা পাকিস্তানের সাথে একটা চুক্তি করে বঙ্গবন্ধুকে ফেরত নিয়ে আসি, নিয়ে এসে আমরা পাকিস্তানেই থেকে যাই। এরকম একটা ন্যারেটিভ আনা হয়েছিল। তখন তাজউদ্দিন আহমেদ খুব শক্তভাবে বলছিলেন যে না, যা হয় হবে, আমরা যুদ্ধ চালাবো এবং দেশটা শেষ পর্যন্ত যাব। তো সেই মোশতাককে আপনি আওয়ামী লীগ বলতে পারেন কিনা প্রশ্ন আছে। এখন ঘটনা যেটা, সেই মোশতাক যখন প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু মারা যাওয়ার সময়, সেই সময় সে তখন তো আর পার্লামেন্ট নাই, যার ফলে একটা একটা প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে আপনার অর্ডিন্যান্স জারি করার, সংবিধি। এটা কিন্তু আইন না, এটা একটা হুকুম। প্রেসিডেন্টের সেই ক্ষমতা আছে যে সংবিধান যদি সংসদ যদি না থাকে তাহলে প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করতে পারে। তো মোশতাক এই অর্ডিন্যান্সটা জারি করেছিল যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধু এবং অন্যান্য হত্যাকাণ্ড ওই 15ই আগস্ট ওই সময়টাতে, কারণ শুধু তো বঙ্গবন্ধু না, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন, এই যে ইয়েদেরকে এবং এবং আপনার ওই মোহাম্মদপুর এলাকার কিছু নিরীহ মানুষজনও মারা গেছে গোলার আঘাতে, তাদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় কয়েকজন, তাদের এইগুলোর কোনো বিচার করা যাবে না। মোদ্দা কথা, ওই সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে ফারুক রশিদ এবং তাদের নেতৃত্বে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, কর্নেল জামিল হত্যার শিকার হয়েছিলেন, এদের কারুর বিচার করা যাবে না, এই মর্মে একটা আদেশ জারি করলেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। এরপরে ঘটনার প্রবাহে জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেন, প্রধান সামরিক আইন প্রশাসক, সেখান থেকে প্রেসিডেন্ট। তারপরে একটা যেন তেন ইলেকশন দিয়ে একটা পার্লামেন্ট তৈরি করলেন। তো অর্ডিন্যান্সের নিয়ম হলো, যখনই দেশে পার্লামেন্ট তৈরি হয়ে যাবে তখন আর ওই অর্ডিন্যান্সটাকে পার্লামেন্টের মাধ্যমে হয় বাতিল করতে হবে, না হয় গ্রহণ করতে হবে। যদি পার্লামেন্ট সেটাকে গ্রহণ করে তাহলে সেটা দেশের আইন হয়ে যাবে, সংবিধানের অংশ হয়ে যাবে। আর যদি পার্লামেন্ট রিজেক্ট করে তাহলে আইনটা বাতিল হয়ে যাবে এবং এতদিন ওই অর্ডিন্যান্সের আন্ডারে যে কাজগুলো হয়েছে সেগুলো বাতিল বলেই গণ্য হবে, যে না, এটা এখন থেকে বাতিল, ওই কাজটা ওই আইনটা থাকবে না। তো জিয়াউর রহমানের সেই পোষা পার্লামেন্টে খুব ভালোভাবেই এই অর্ডিন্যান্সটা পাশ করে গেল এবং ওটা আইনে পরিণত হয়ে গেল। এই কারণে জিয়াউর রহমানকে আমরা দায়ী করি, দোষারোপ করি যে হ্যাঁ, তিনি এই কাজটা করেছেন। তিনি যদি চাইতেন এই ইনডেমনিটি অর্ডিন্যান্সটাকে ওই জায়গাতেই উনি বাতিল করে দিতে পারতেন। ইভেন পার্লামেন্টেরও দরকার নাই। যখনই অর্ডিন্যান্স যেমন প্রেসিডেন্ট যে কোনো সময় জারি করতে পারে, সেরকম প্রেসিডেন্ট আবার যে কোনো সময় সেটাকে উইথড্র করতে পারে। কাজেই জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, সে চাইলেই সেটাকে, তার যদি ভালো ইন্টেনশন থাকতো, তার যদি বঙ্গবন্ধুর প্রতি কোনো ধরনের মমত্ববোধ থাকতো, তার যদি বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবোধ কিংবা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলোর প্রতি তার যদি কোনো ধরনের কমিটমেন্ট বা কোনো রকমের থাকতো, আনুগত্য থাকতো, তাহলে উনি প্রথমেই ক্ষমতা দখল করে ক্ষমতায় গিয়ে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন কিংবা যখন উনি প্রেসিডেন্ট হলেন, সেই সময় উনি এটাকে বাতিল করে দিতে পারতেন। সেটা না করে উনি বরং পার্লামেন্ট বানালেন, সেই পার্লামেন্ট থেকে এটাকে পাশ করে ইনডেমনিটি আইন হিসেবে যুক্ত করলেন। ওটা তখন আমাদের সংবিধানের অংশ হয়ে গেল এবং সেইভাবে চলল। উনি মারা গেলেন, ওনার পরে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলেন। হুসাইন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে সরানোর পরে বেগম জিয়া ক্ষমতায় আসলেন। তারা কেউ এই আইনটাকে বাতিল করলেন না, অথচ এই আইনটা এতই দুর্বল একটা আইন ছিল যেটাকে বাতিল করতে 2 মিনিটও লাগে না। পার্লামেন্টে একটা 2 মিনিটের একটা মানে ডিসকাশন, ডিবেট করে এটাকে বাতিল করে দেওয়া যায়, এরকম একটা দুর্বল একটা আইন ছিল। সেটাকে এরা কেউ বাতিল করেন নাই। 21 বছর ধরে সেটা চলছে। চলার পরে আমি যে
এই এত কথা যে কারণে বললাম যে এই এই রাশেদ খান যে বলছে আওয়ামী লীগ আসলে কি হবে সেই কথাটা বোঝাতে। আওয়ামী লীগ আসলে পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসে কাউকে গায়ের জোরে ধরে মেরে পিটায় এটা সেটা হেন তেন করে নাই, কখনোই করে নাই। তারা কি করছে? তারা আইনের পথেই চলছে। প্রথমে ইন্ডেমনিটি আইনটাকে বাতিল করলো। ইন্ডেমনিটি আইন বাতিল মানে করার পরে তারপরে যে খুনিগুলোর বিরুদ্ধে মামলা রুজু করা হলো, মামলা দায়ের করা হলো। সেই মামলায় প্রাথমিক তদন্ত যা যা যেভাবে আইনগত যেভাবে পদ্ধতি চলা দরকার, এমনকি এমনকি কোনো ট্রাইব্যুনালও তৈরি করেনি তাদের জন্য, বঙ্গবন্ধুর খুনিদের জন্য। একদম সাধারণ আদালতে বিচার, যে ট্রাইব্যুনাল হলেও সেখানে সরকারের কিছুটা প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, তাড়াহুড়া হতে পারে, সেগুলো না। স্বাভাবিক পদ্ধতিতেই তাদের বিচার হলো এবং প্রত্যেকটার জন্যই সর্বোচ্চ শাস্তি নির্ধারিত হলো। গল্প এটুকুই। এরপরে আরো গল্প আছে, সে গল্প আজকে না বলি। কিন্তু ঘটনা এটুকুই যে আওয়ামী লীগ আসলে তারা এই আইনের পথ ধরেই বিচারগুলো করে। এরপরেও তাই হয়েছে। এই 2014 সময় রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের বিচারগুলো এভাবেই হয়েছে। কোনো গায়ের জোরে হয় নাই, কারোর বাড়িতে লুটপাট হয় নাই। শাহবাগে আন্দোলন হচ্ছে, শাহবাগে আন্দোলনটা হচ্ছে যে বিশাল গণজমায়েত হলো, গণজাগরণ মঞ্চ যেটা, সেখানে তাদের দাবি ছিল যে সরকার পক্ষকেও এই ট্রাইব্যুনালে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি, এখানে আপিল করার অনুমতি দিতে হবে। মানে যেটা নিয়মটা ছিল যে শুধুমাত্র ওই ক্রিমিনালরা শাস্তিপ্রাপ্ত হলে পরে তারা আপিল করতে পারবে উচ্চ আদালতে, কিন্তু সরকার পক্ষ, বাংলাদেশ এই রাজাকারদের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না। তাদের যদি মনে হয় যে শাস্তিটা কম হচ্ছে, সেই শাস্তি আরো বাড়ানোর জন্য যে আপিল করবে, এই করার অধিকারটা তাদের ছিল না। শাহবাগে কিন্তু গণজমায়েতটা হয়েছিল এই দাবিটা আদায়ের লক্ষ্যে। হ্যাঁ, স্লোগানের মধ্যে এটা আসছে, ফাঁসি চাই ফাঁসি চাই, ওটা তো আমরাও কথায় কথায় বলি, এর ফাঁসি চাই ওর ফাঁসি চাই। কিন্তু শাহবাগ থেকে এটা, এই দাবি কখনো করা হয় নাই। মানে এই দাবিটা এরকম ছিল না যে কোর্টকে ফাঁসি দিয়ে দিতে হবে, কোর্টের রায় ইয়ে করতে, নো। দাবিটা ছিল যে সরকার পক্ষ যেন আপিল করতে পারে রায়ের বিরুদ্ধে। যেখানে কাদের মোল্লার অধিকার ছিল তার রায়ের বিরুদ্ধে আপিল করার, কিন্তু কাদের মোল্লার বিরোধী পক্ষ যারা তার ভিকটিম, সেই ভিকটিমদের কোনো অধিকার ছিল না ওই রায়ের বিরুদ্ধে আপিল করার। এইটার দাবিতেই গোটা গণজাগরণের এই ঘটনাটা ঘটে এবং আলটিমেটলি আইন পরিশোধন করে দুই পক্ষকেই আপিল করার সুযোগ দেওয়া হয়, যেটা কিনা আইনের শাসনেরই প্রয়োগ, ন্যায্যতার প্রয়োগ। এবং তারপরে আইনানুগ পদ্ধতিতে যা হবার হয়েছে। আওয়ামী লীগ অপোজিশনের প্রতি গ্রেনেড মারতে যায় না, অপোজিশনকে মেরে গাছে ঝুলায় না, তাদের এরকম বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়ায় দিতে যায় না। হ্যাঁ, অনেক দোষ আছে, সেগুলো আসতে পারে কথা প্রসঙ্গে। সেটা একটা রাজনৈতিক দলের অনেক অনেক দোষ, অনেক সমস্যা, অনেক কিছুই থাকবে, আছে, সেগুলো আছে। সেই দিক থেকে কেউ কারোর চেয়ে কম না। কিন্তু অন্তত এই দিকটাতে যে এই যে প্রতিশোধ নেয়ার যে কথাটা যে বলছে, যে মানে প্রকারান্তরে এই ছেলেটা, এই যে রাশেদ খান যে বলছে, এমন একটা ভাব যে আওয়ামী লীগ একটা দানব, একটা মনস্টার, এসে ইউনুসের মতো প্রতিশোধ নেওয়া শুরু করবে। নো, এটা করবে না। আই ক্যান অ্যাসিওর ইট, এটা করবে না। আওয়ামী লীগ যেটা করবে, যদি কখনো আসে, ওই আইন আদালতের ভিতর দিয়ে যা করার করবে, সেখানে যা শাস্তি হবার হবে, সেটাই করবে। আপনাদের মতো এরকম জঙ্গিপনা করবে না। তো আচ্ছা, আমরা একটু কমেন্টস গুলোর দিকে যাই, দেখি এটা। আর পাশাপাশি আমি এই ছবিটা নিয়ে এসেছিলাম, একটু আরো দু একটা দেখাই। যেমন যেটা আমি বলছিলাম আজকে, আমাদের ইউনুস সাহেব, আমি এটা নিলাম, এটার সত্যতা কতখানি আমি নিশ্চিত, তবে মোটামুটি ধারণা করা যায়। ডিবিসির একটা ইনফোগ্রাফ, সেখানে উনি বলছেন, আজ গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী, এই জায়গাটাতেই বেগম খালেদা জিয়ার জন্মদিন। মানে এটা তো তিনি এ দিনটি উদযাপন করেন না, ডাহা মিথ্যা কথা। গত কয়েক বছর ধরে করেন না, কিন্তু এর আগে করেছেন। তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে। এই স্টেটমেন্টটা আমার পড়ে মনে হচ্ছে যে বিএনপির কোনো একজন মাঠ কর্মী এই কথাটা বলছে, কিংবা ওই টক শোতে আসে যারা বিএনপি পন্থী
বিএনপির যেসব কর্মী বা নেতা যারা আছেন এদের কোনো একজনের বক্তব্যের মতোই। তারা তাকে গণতন্ত্রের মা বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বলে গলা ফাটান। আমাদের নেত্রী ইউনূসের তো এই আমাদের নেত্রী বলার কোনো কারণ নাই। এখন যদি উনি এই গোটা দেশের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে বলতে চান সেটা হতে পারে। হ্যাঁ, এবং এরপরের কথাগুলো তো মানে অডিসিয়াস একটা যে প্রধান উপদেষ্টা তার মানে এই যে স্টেটমেন্ট এটার মধ্যে কিন্তু কোনো মানে ওয়েট নাই, খেয়াল করছেন? মানে প্রধান উপদেষ্টা হিসেবে তার কথার কোনো ওয়েট নাই, হ্যাঁ, তাই না? এটা এরকম মনে হচ্ছে না? এই এই কথাটা আপনার যারা বিএনপি করে, বিএনপির কোনো নেতা বললে তাহলে ঠিক আছে, তাহলে আমরা ওটা নিয়ে জাজমেন্ট করবো না। কিন্তু উনি রাষ্ট্রের সর্বোচ্চ ইসে থাইকা যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে সেটা উনার মুখে শোভা খায় না, এবং এটা আমাদের জন্য একটা লজ্জাকর, বা ওনার একটা ডিসিশন উনি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। মানে এই যে বললাম যে ওনাদের প্রত্যেকটা কথা ধরে ধরে ওনাদেরকে বিচার করা যায়, তার মানে এই যে একটা স্ট্যাটাস, এই স্ট্যাটাসটাকে ধরেই জাস্ট এই একটা স্ট্যাটাস যেটা উনি বলছেন যে আজ গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, তিনি এ দিনটি উদযাপন করেন না, তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে। এই যে করেন না, আবার দোয়া মাহফিল হচ্ছে, মিলাদ হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে, মানে উনার কথাটাই উনার কথার সাথে সাংঘর্ষিক। তবুও জাস্ট এই কথাটা ধরেও ওনাকে বিচার করা যায়, যে কথাটা উনি এই সময়ে এসে কেন বলল, উনি কেন বিএনপির পদলেহন করতেছে, ওনার এখানে কি স্বার্থ, এগুলো তো ওনার করবার কথা না। উনি একটা নিরপেক্ষ জায়গাতে থাকবে। উনি আমাদের এই রাষ্ট্র ক্ষমতা দখল করবার পরে আমাদের রাষ্ট্রের জন্য কোনো কিছু বলে না, আমাদের দেশের জন্য কোনো কিছু বলে না, দেশের মানুষের জন্য কোনো কিছু বলে না। যেইখানে যায় সেইখানে আমাদের জন্য দুয়ার বন্ধ হয়ে যায়। জানি না মালয়েশিয়াতে কি কি বন্ধ করে আসছেন ওইরকম ভাবে, এখন তো ওগুলো আমরা বুঝতেও পারি না। তো উনি মানে যেটা করতেছে, মানে জাস্ট উনি যে কি পরিমাণে একটা কালপিট, ওনারে বিএনপিও চিনতে পারে নাই, ওনারে এই পিচ্ছি পোলাপানও চিনতে পারে নাই। উনি যে কি পরিমাণে কালপিট, আমার তো মনে হয় যে উনি সমস্ত দোষ এই ছাত্রদের উপরে, বিএনপির উপরে চাপাই দিয়া, জামাত ইসলামের উপরে চাপাই দিয়ে উনি মানে ভাগবে। কারণ সে তো আপনার নাস্তিক, নাস্তিক মানুষ এখন এমন এক লেবাস ধরছে যে বিরাট বড় মোল্লা। যে পিনাকি ভট্টাচার্য, সে নাস্তিক থেকে এখন একদম মুসলমানদের সর্দার হয়ে গেছে। সে নাকি মানে একটা ভিডিও দেখলাম, সে বলতেছে যে আমি তো আগে নাস্তিক ছিলাম, তো এখন তো আমি, তারপরে আমার আমার ভেতরে আমি ঈশ্বরের ওই মানে ঐশ্বরিক মানে লক্ষ্য করছে, অবস্থান মানে উপস্থিতি লক্ষ্য করতে পারছে, তারপরে থেকে সে আস্তিক হয়ে গেছে। মানে এটা কোনো কিছু হইল? মানে যারে যেটা দিয়ে বোঝানো যায়। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে নাস্তিকরা মুমিনদের সব থেকে বেশি পথভ্রষ্ট করতে পারবে, মুমিনরা যাদেরকে ফলো করে তাদের থেকেও বেশি, যেমনটা পিনাকি এবং ডক্টর ইউনুস দেখাই দিতেছে। আর এই যে বিশেষ করে আপনার যারা খুব বেশি পড়াশোনা করে, আপনার এই মৌলবী বা এই ধর্ম বিষয়ে, এরা কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে এদের কার্যক্রমে মনে হয় যে এরা নাস্তিক। যে ধরনের কথাবার্তা বলে, এদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা নাস্তিক, কিন্তু ওই যে ব্যবসা করে যাইতেছে, কিছু করার নাই। সর্বশেষ এই কথাটাই যে এদের প্রতিটা কথা ধরে ধরে এদেরকে বিচার করা হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, ওইটাই ঠিক বলছেন। এই স্টেটমেন্টটা এটা যদি সত্যি সে দিয়ে থাকে তাহলে কিন্তু এর আন্ডারে আর কোনো ইলেকশন করার মতো লেজিটিমেসি তার আর থাকলো না। মানে বাংলাদেশে ভবিষ্যতে কোনো নির্বাচন করার কোনো লেজিটিমেসি তার থাকছে না, কারণ কথাটা ছিল যে একটা নিরপেক্ষ একটা মানুষ, যদিও এখন আর ওইটার কথাটা নাই, কিন্তু সংবিধানের আগে যেটা ছিল এই ধরনের অনির্বাচিত সরকারের, সেটাকে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এটা ছিল, সেইটাকেই তারা রিইনস্টেট করার চেষ্টা করছে। এই ইভেন পদগুলোকে উপদেষ্টা নাম দিয়ে রাখছে সবকিছু, কিন্তু এই কথাটার মাধ্যমে সে পরিষ্কারভাবে একটা পক্ষ নিয়ে ফেললো, সে আর নিরপেক্ষ নাই। তাহলে তার কাছে কেন আমরা দেশকে ছেড়ে দেব দেশে একটা সুস্থ ইলেকশন করার জন্য?
এগুলো কিন্তু মানে আমি জানি না, এরকম আরো অগণিত, এটা তো জাস্ট আজকের একটা দেখালাম, এরকম সেই ডে ওয়ান থেকে। আবু সাইদ মারা গেল, ওই যে ছেলেটা, আই ডোন্ট হ্যাভ এনি নির্বাচনের পিটি ফর হিম। নির্বাচনের প্রসঙ্গটা যেহেতু আনলেনি, কালকে আপনি যাবার পরে আমরা একটু নির্বাচন নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের যে মূলাটা আপনার ঝুলিয়ে দেওয়া হয়েছে বিএনপির সামনে, যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা তো আমি আমি মানে সম্ভাবনা খুবই ক্ষীণ এটা নির্বাচন এরা হতে দিবে না। তার জন্য যতটুকু পানি ঘোলা করা দরকার তারা সেটা করবে, কিন্তু সেটা আমরা দেখতে পারবো ধরে নভেম্বর ডিসেম্বর থেকে। ডিসেম্বরের এদিকে তফসিল তো এখন পর্যন্ত ঘোষণা করেনি। তো নির্বাচনটা এত সহজে, মানে এই লোকটা এত বেহায়া যে সর্বশেষ এটাও বলে ফেলতে পারে যে আমি তো ডিসেম্বরের কথা বলছি, আমি তো 2025-এর ডিসেম্বরের কথা বলি নাই। এটা যে বলবে না তারও কোনো নিশ্চয়তা নাই। বলতেই পারে। এর কোনো অলরেডি সে যে সুর তোলা শুরু করছে যে কি বিচার এবং সংশোধন, রাষ্ট্র সংশোধন, মানে আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রের সংশোধন, এগুলো না করে ইলেকশন করা যাবে না, ইলেকশন করলে আবার যা তাই হয়ে যাবে। এই কথাটা বলার তুমি কে হে বাবু? ইলেকশনের মানেই হলো পাবলিক ওপিনিয়ন। সারা দেশের মানুষ যদি আজকে রাজাকার গোলাম আজমকে বা জামাত ইসলামকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় বসায়, সেটাই মেনে নিতে হবে। তুমি মানা না মানার কে? সারা দেশের মানুষ যদি আজকে আওয়ামী লীগকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে, সেটাই তোমাকে মানতে হবে। সেটা না মানাটাই হচ্ছে স্বৈরাচারী লক্ষণ। তুমি ভোটই হতে দিচ্ছ না। তোমার চেয়ে বড় স্বৈরাচার বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আসে নাই। এর আগে মিলিটারিরা আসছে, জিয়াউর রহমান আসছে, এরশাদ আসছে, তারাও এসে বলছে হ্যাঁ ভোট দিব ভোট দিব, এবং খুব তাড়াতাড়ি সময়ের ভিতরেই তারা একটু আর কিছু না পারুক একটা হ্যাঁ না ভোট দিয়ে নিজেদের জিনিসটাকে একটু জায়েজ করছে যে না ভুয়া চুরিধারি হয়েছে। হ্যাঁ না ভোটে 100-র উপরে 100%-এর উপরে বেশি ভোট পড়ছে, এরকম বহুত আছে, নজির আছে। হ্যাঁ করছে, কিন্তু তারপরেও একটা একটা দেখাইছে, এইটুকু তাদের মধ্যে ছিল যে না কিছু একটা দেখাতে হবে আমাকে দেশবাসীকে, এইটুকু কেয়ার করছে। তুমি তো সেই কেয়ারটাও করো না। তুমি নিজের লেজিটিমেসি তো নাই কোনো, সেটার কেয়ারই করো না। আবার ভোট দিয়ে যে পিপলস রিপ্রেজেন্টেটিভদের কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে, সেটার দিকেও তোমার কোনো আগ্রহ নেই। তুমি সেটার উপরে মাতব্বরি করে বলো এই অবস্থায় ভোট হলে অমুকে আসবে তমুকে আসবে। আরে ভোটে কে আসবে না আসবে সেটা তুমি বলার কে? ভোটের আগেই তুমি বলে ফেলতেছো, তার মানে তুমি ভোট ইয়ে করার, কন্ডাক্ট করার মতো অ্যাবিলিটি তোমার নাই। না, ওটাও তো আরেকটা অফেন্স আপনার। আমি আমি আমার সিদ্ধান্তটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছি যে অমুক আসবে, অমুক আসলে ভালো হবে, তমুক আসলে ভালো হবে না, এটা তো বলতে পারি না। আমি আমার ওপিনিয়নটা আমি অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না। সেটা পাবলিক ভোট দিবে। আপনি যেটা বললেন যে আসা সেই আসবে, কিন্তু আমরা যেটা বুঝতে পারতেছি যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। এটা খুব বড় একটা বিষয় যে সেই নির্বাচনটা কতটুকু যৌক্তিক হবে এবং সেটা আদৌ কি সমস্যার কোনো সমাধান হবে কিনা, বা পরবর্তী কি কি ঘটনা ঘটতে পারে। এটা এটা তো করে টিকতে পারবে না। এই যে এখনই দেখলেন না, এই যে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে। আওয়ামী লীগ মানে তো এই যে রাস্তায় যে কজন মানুষ মিছিল করতেছে তারা না, বা জিনিসটা আওয়ামী লীগও না, জিনিসটা বাংলাদেশ বনাম অ্যান্টি বাংলাদেশ। পরিস্থিতিটা এখন সেখানে সেখানে এই আপনার আমার মতো লোকেরা যারা জীবনে কোনোদিন রাজনীতি করি নাই, আসাদ নূরের মতো লোকেরা যারা সারা জীবন আওয়ামী লীগকে গালিগালাজ করে আসছে, সাইফুল বাতেন টিটো সারা জীবন কট্টর সমালোচনা করে আসছে আওয়ামী লীগের, এইসব লোকেরা বঙ্গবন্ধুর প্রকাশ্যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায়, প্রকাশ্যে দেশের ইয়েটা করে, এই যে জিনিসগুলো, এই মানুষগুলোকে এদের ভয়। এবং এই এই মানুষগুলোকে ভূগোল বোঝাতে তো পারবে না। যদিও তারা এই যে মাঝে একদিন জাতিসংঘের কাকে দিয়ে যেন একবার বলালো না যে কি যেন পার্টিসিপেটরি ইলেকশনের মানে হলো আহ, লোকজন ভোট দিচ্ছে কিনা, কোন দল আসলো বা না আসলো তাতে কিছু না, কোন দল ইলেকশনে থাকলো কি না থাকলো সেটা না, দেখতে হবে আমাদের লোকজন ভোট দিচ্ছে কিনা। এই একটা ন্যারেটিভ কিন্তু বানানোর চেষ্টা করছে। তো এই ন্যারেটিভ যদি আপনি খান, তাহলে পরে 2014 কিংবা 2024 এই দুটো ইলেকশনের কোনোটাকেই আপনি বাজে ইলেকশন বলতে পারবেন না। এই দুটো ইলেকশনের ফলাফল আপনাকে চোখ বন্ধ করে মেনে নিয়ে একদম বলতে হবে যে হাসিনা ওয়াজ দ্য রাইটিয়াস প্রাইম মিনিস্টার। আওয়ামী লীগ যে সরকার গঠন করছিল 2014-তে 2024-এ, এগুলো নিয়ে আপনি একটা কথা আর বলতে পারেন না কিন্তু। না, ওটা ওটা তো বলতে হবে, এবং কি বলতে হবে স্টিল নাও।
এখন এইটা এই আচ্ছা এই অডিসিয়াস, আমাদের সাথে ভুয়া টাকাটা মানবিক মাইকেল তুলতেছে। ভাই যুক্ত হয়েছেন, একটু ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, মানিক ভাই, হ্যাঁ, উনি আসছেন, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দীর্ঘটার সংযুক্ত সময়। করার জন্য। অসুবিধা নেই, বলবো আস্তে আস্তে, যেহেতু ঠিক আছে ভাই, কথা বলেন, হ্যাঁ, আলোচনা অংশ নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে জাতীয় শোক দিবস, হুম, বঙ্গবন্ধু সপরিবার হত্যাকাণ্ড 1975 সালে 15 আগস্টে, তো এটা নিয়ে সারা দেশে বিদেশেও দেখছি থমথমা আওয়াজ। যেহেতু আমি কনসুলেট এরিয়ার আশেপাশে থাকি, দেখলাম তেমন কোনো নেই এটা নিয়ে, যেমন কোনো বা আলোচনা সমালোচনা এগুলো নেই। তো আসলে সবাই একটু নীরব ভূমিকা পালন করতে, সবাই তো জানে ভিতরে ভিতরে। তারপরে মৌলবাদীরা যেভাবে মাথা ছাড়া উঠছে, বিদেশেও একই অবস্থা। ধরো বিভিন্ন বিএনপি বা জামাত পন্থীরা দলে দলে আসি, কনসুলেট এরিয়া আসি, মিটিং করে এদের সাথে। সব তো এখন মানে কনসুলেটে দেখলাম যে রাজাকারের বাচ্চা এগুলো এখন প্রধান প্রধান দায়িত্বে। মানে কি বলবো, এগুলো খুব ভয়ঙ্কর অবস্থা। তো এই শোক দিবসটা আসলে এটা সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম এগুলো তো জানেই না। আমরা যতটুকু জানি বা আপনারা যতটুকু জানেন, বর্তমান প্রজন্মকে এগুলো বোঝাতে হবে যে আসলে প্রত্যেক দেশে কিন্তু জাতির জনক আছে। যেমন আপনার ভিয়েতনামে তো হোসিমিন, ভারতে মহাত্মা গান্ধী, তারপরে এইভাবে প্রত্যেকটা দেশে কম বেশি। যেমন আমি যে দেশে থাকি, শেখ জাহিদের নাম, শেখ জাহিদ কিন্তু ওনার পূর্বপুরুষ ছিল ইয়েমেনে। তো উনি জাতির পিতা, ওনাকে ন্যাশনাল ডেতে, যেহেতু এখানে এখানে মানে বাংলাদেশের সাথে 14 দিনের ডিফারেন্স, কিন্তু ন্যাশনাল ডে হইলে যখন তারা জাতির পিতাকে এখানে খুব শ্রদ্ধা করে, মানে কি বলবো, এবং পুরো ছুটি দিয়ে যায়। আর আমাদের দেশের বেলা হয়েছে উল্টে, শোক দিবসে বা জাতীয় দিবসে বা যেটাই হোক। তো যেহেতু এগুলা সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম বিরূপ ধারণা, বিশেষ করে বাচ্চা বাচ্চা ফলাফানি বলতেছে মাত্র 3 লাখ মারা গেছে, কিন্তু গান্ডের বাচ্চারা এটা বুঝে না যে আসলে বাংলাদেশে 30 লাখের উপরে। আপনি যেমন চুকনগর খুলনাতে একদিনে মারা গেছে প্রায় 10-12 হাজার। বর্ডার ভারতে যাই, ওখানে যারা অনেকে ক্যাম্পে ছিল, ছিল। তো ইতিহাসগুলো আমাদেরকে বলতে হবে, জানতে হবে। এগুলো তো মানুষ বলে না। তো যেহেতু আজকে শোকের মাস, বঙ্গবন্ধু সপরিবার হত্যা এবং পাশাপাশি আরো অন্যান্য মানে অনেকে মারা গেছে, হয়তো আমরা অনেকের নাম জানি না। তো এগুলোর মানে নাম বলতে হবে। তো যেমন শোক দিবসটা এই দিনে আমরা গত বছর বা আগের বছর বিভিন্ন অনুষ্ঠানে বা কনসার্টে ইয়েতে যাইতাম, বঙ্গবন্ধু নিয়ে বিভিন্ন 2 দিন ব্যাপী অনুষ্ঠান হইতো। তো দেখতাম কত মানে এক ধরনের আবেগী কাজ করতো। এখন তো সব ধুলির সাথে গেল, মাটির সাথে মিশে গেল এখন। তো হয়তো সময় লাগবে এরকম। তাহলে কি বলবো, তো বঙ্গবন্ধুর আমলে আমিও কম ক্ষতি হয় নাই। বিশেষ করে 2021 সালে এক গান্ডুর বাচ্চা ছিল লেবার কাউন্সিলর, গান্ডুর বাচ্চা আমাকে জেলে দিছে। আমি নাস্তিকতা করতে যাই, আমাকে বিশেষ করে আব্দুল হালিম নাম, চিনলেও চিনতে পারেন, লেবার কাউন্সিলর গান্ডুর বাচ্চা, মানে আমাকে ষড়যন্ত্র করি। পরে আমি 3 মাস জেলে ছিলাম। পরে ভাগ্যিস ভালো, ন্যাশনাল ডে আমাকে এবার মুক্তি দিয়েছে, না তো আমাকে দেশে পাঠিয়ে দিত। তা আমি কম অত্যাচার হই না, তারপরেও ওদের জাতির জনক বা জাতির হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু আমি লীগকে ঘৃণা করি তাদের কর্মকাণ্ডের কারণে। এগুলো মনের ভিতরে এখনো এই আর কি। তো আর এদিকে ভারতের স্বাধীনতা দিবসটা অর্জন করতে গিয়ে ভারতে প্রায় 2 কোটির উপর লোক মারা গেছে, বা বিপ্লবী বলেন বা চট্টগ্রাম বিশেষ করে বাংলাদেশ সর্বত্র হয়েছে। অত আমরা অনেকে বিপ্লবীর নাম জানি না, এটা আমার কথা না। 2 কোটির উপরে মানে ইন এভারেজ। যেমন জালিয়ানবাগ হত্যাকাণ্ডে তো মারা গেছে প্রায় 10,000 লোক, পাঞ্জাবে যে জালিয়ানবাগ, যেখানে পয়লা বৈশাখী হইতো। এবার ভারতে যেহেতু 200 জালিয়ানওয়ালাবাগ, বছর হ্যাঁ। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবে এটা একটা তখন বৈশাখী মেলা হয়েছিল। তো ওই এলাকাতে সবাই নারী, বৃদ্ধ, শিশু, দুধের বাচ্চা পর্যন্ত তারা নির্বিচারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলি করছে। এখানে বের হওয়ার এবং যাওয়ার একটা রাস্তা ছিল। মানে ওখানে বিভিন্ন হয়তো পূজা পার্বণ হইতো অথবা মেলা, বৈশাখী মেলা যেরকম বাংলাদেশে হয়, তো ওখানে হইতো। তো এরকম ভারত সম্পর্কে অনেকের বিরূপ ধারণা, বা আমাদের মধ্যে যারা মনে করেন প্রগতিশীল কোন এইকন, এরাও জানে না ভারতের ইতিহাস গুলা বা তাদের কারণে কিন্তু আমরা স্বাধীন হয়েছি। শুধু বাংলাদেশ করতে গেলে বা বাংলাদেশ এই যে আপনি চিন্তা করেন না, হ্যাঁ 100 বছরও তো হয়নি আমরা স্বাধীন হয়েছি বা ভারত থেকে। আমরা তো বাংলাদেশের স্বীকৃতি ছিল না। তো এই আমাদের এগুলো বলতে হবে, ভারতের স্বাধীনতা দিবসে যারা নারীদের অবদান, এদের অবদানগুলো ধরতে হবে। যেমন বীণা দাশগুপ্ত নামে একজন, দেখবেন আমার প্রোফাইলে লিখছি বীণা দাশগুপ্তকে। উনি যখন ফ্রিডম ফাইটার ছিল, এবং ওনার সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি তখনকার আমলে ব্রিটিশ সরকার। পরবর্তী যখন কংগ্রেস যখন ক্ষমতায় আসছে, কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে, আসার পরে বীণা দাশগুপ্তকে চাকরি থেকে মানে তার পেনশনের টাকাও দেয় না, বেচারে শেষ পর্যন্ত অনাহারে অবহেলায় কষ্টে দিনাতিপাত করে মারা গেছে। ওই মহিলাদের নাম আমাদের বলতে হবে। এভাবে অনেকে আছে
বা মাতাম্বানি হাজারা আরো কি কি আছে, নাম হয়তো আমার মনে নেই এখন। এরকম আমাদের বিশেষ করে এই যে ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে এটা বললে তো আবার কবে ভারতের দালাল কিছু আছে গান্ডুর বাচ্চা, কবে ভারত, যেহেতু আমাদের জন্ম ভারতের পেটে সোজা কথা, বা আমাদের কান্ট্রিতে এমন একটা কান্ট্রি যেখানে আমরা ভারতের মিডলের মধ্যে আছি যে কোনো মধ্যে। কারণ ইন্ডিয়া যদি এই 2 কোটি লোককে খাওয়াইছে পড়াইছে তখনকার আমলে, ইন্দিরা গান্ধীর আমলে, এগুলো তো অনেকে জানে আসলে। যে আজকে যেহেতু ওনার উনি কখনো ভাবতে পারেন, উনি ভাবছে যে আমি স্বাধীন বা আমাকে কে মারবে, কিন্তু ওনার পিছিয়ে যে গুপ্তচর গান্ডুর বাচ্চা কতগুলো আছিল ওডি যেগুলো একটা মানে সমস্যা ফাঁকা। হলো, ওডি এক সেকেন্ড জি, মানিক ভাই, মানিক ভাই হ্যাঁ, একটা সমস্যা হলো। ওডি ওডি আছেন, একটা সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে? আল্লামা জাস্টিস ভাইয়ের ইয়ে করে, আমি তো একটু আগে আল্লামা জাস্টিস ভাইয়ের লিঙ্ক দিছি। আল্লামা জাস্টিস ভাইয়ের প্রোফাইল নিয়ে একজন ঢুকছে, সে তো ছিল মানে ছবি মানে পর্ণ ছবি দিয়ে দিয়ে দিছে এই মাত্র। লাইভটা শেষ করে দেন, শেষ করে আবার নতুন করে শুরু করেন। আমরা লাইভটা শেষ করি, আপনাদেরকে আমরা আরেকটা নতুন করে লিঙ্ক দিয়ে আবার শুরু করেন। এই মুহূর্তে হ্যাঁ শেষ করছি, আবার লিঙ্ক দিচ্ছি। এটা হাইড করে দেন, এটা হাইড করে দেন। মানবিক মানিক ভাই নতুন করে আবার শুরু করতেছে, আপনি আবার